ঠিক আছে, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্থানী বদাদেশ অনলবিধৌ। আমরা যেটা বলতে বলতে আটকে গিয়েছিলাম সেটা হলো যে আমাদের প্রত্যেকটা সূত্র যখনই আমরা এখানে পড়ার চেষ্টা করছি সেখানে দেখবে একটা নিচে বলা আছে, ভালো করে যদি লক্ষ্য করো। আমরা বলেছিলাম 6 ধরনের সূত্র হয়, তো 6 ধরনের সূত্রে এখানে একটা কথা বলা আছে, দেখো সূত্র ভেদ দেখতে পাচ্ছ, সূত্র দেশ ভেদ, তারপর বলছে অতিদেশ সূত্র, বুঝা গেছে, অতিদেশ সূত্র। তো এই অতিদেশ সূত্র এসে একটি আরও নির্দেশ করবে, অতিদেশ অতিক্রান্ত আদেশ করবে, বুঝা গেছে, মানে অন্যান্য আগের নিয়মকে অতিক্রম করে নতুন একটা নির্দেশ দেওয়ার চেষ্টা করবে। এর আগের নির্দেশগুলো কীরকম, আমরা আগের নির্দেশগুলো বলেছিলাম, একটা পড়েছি স্থানে অন্তরতম, ঠিক আছে, এটা হচ্ছে স্থানে অন্তর, আগের দিন পড়ছিলাম না, স্থানে অন্তরতম। তারপরে আমরা পড়েছি কি অনেক নিয়মগুলো, যে পূর্বত্রা সিদ্ধম, এইগুলো এই সমস্ত নিয়ম করতে করতে আমরা এসে আজকে একটি নতুন নিয়ম শিখব। এখানে একটি নতুন কথা বলার চেষ্টা হচ্ছে। পূর্বত্রা সিদ্ধম পড়েছি, তারপরে ধরো আর কি পড়েছি আগের দিন বলো, আগের দিন একটা নিয়ম করেছিলাম না পূর্বত্রা সিদ্ধমের আগে, যেটা বলছিলাম, বলো এক্স্যাক্টলি বলো, কারো মনে পড়ছে না? কি বলেছিলাম? বলো, কারো মনে পড়ছে না? হ্যাঁ ত্রিনা, কি বলেছিলাম, কি নিয়ম সূত্র বলেছিলাম, যে পূর্বের থেকে পরের সূত্র বলবান হয়, নিয়ম কি বলেছিলাম? হ্যালো শ্রাবণী, কি বলেছিলাম? মৌমিতা, শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, বিপ্রতিষেধে পরম কার্যম। বিপ্রতিষেধে পরম কার্যম, সেটা তো বলবে, যে এর আগে আমরা কি করেছিলাম, বিপ্রতিষেধে পরম কার্যম। তাহলে এই যে জিনিসগুলো একটা একটা কিন্তু নিয়ম বলে, তাই না? বিপ্রতিষেধে পরম কার্যম, এই যে সূত্রগুলো একটা একটি নিয়ম বলছি, এই সমস্ত নিয়মের অতিরিক্ত একটি নিয়ম বলতে হাজির হচ্ছে স্থানীয় বদাদেশ অনলবিধ, ঠিক আছে, এই সমস্ত নিয়মের একটি স্পেশাল একটা নিয়ম এদেরকে গাইড করবে, সেই নিয়ম এসে বলছে কি স্থানীয় বদাদেশ অনলবিধ। এখন এই নিয়মটা কি বোঝার চেষ্টা হোক, আগে তাহলে সূত্র কি বলছে জানবো, সূত্রের অর্থ কি জানবো, সূত্রের অর্থ জানতে গিয়ে কি কি স্টেপ আমরা আগে নিয়েছিলাম সেগুলো জানার চেষ্টা করব, দেখা যাক। তার সূত্র সংখ্যা কত দেখে নাও, এক এক কত 56 নম্বর সূত্র, 1 1 56, এবং সিদ্ধান্ত কৌমুদী ক্রম হচ্ছে 49 নম্বর সূত্র। ক্লিয়ার? 1 1 56 নম্বর সূত্র এবং 49 নম্বর সূত্র হচ্ছে সিদ্ধান্ত ক্রমী, মানে প্রথম অধ্যায়ের প্রথম পাদের 56 নম্বর সূত্র। তাহলে এর নিজস্ব কি অর্থ আছে একটু দেখে নাও, কটি পদ আছে আগে জানতে হবে। পদ আছে স্থানীবৎ, আদেশ, আর হচ্ছে অনলবিধ। তো এই সূত্র ছেদ করে সেই অংশটি বলেছে স্থানীবৎ আদেশ অনলবিধ, স্থানীবৎ আদেশ অনলবিধ। তো এখানে অতিদেশ সূত্র, সেই অতিদেশ সূত্রে কি বলতে চাইছে, যে প্রথমা রূপে কোনটি আছে দেখো, স্থানীবৎ, আদেশ এবং অনলবিধ। তাহলে এখানে কি আদেশ প্রথমার এক বচনে আছে, তাহলে আদেশের সম্পর্কে কিছু একটি
বিধান বলতে চাইছেন, অতিদেশ বা নিয়ম করতে চাইছেন। আমরা এতক্ষণ যেরকম কি কিসের স্থানে কি আদেশ হচ্ছে, ইকের স্থানে কি আদেশ হচ্ছে, জন আদেশ হচ্ছে। তাহলে ইকটা হচ্ছে স্থানীয়, ক্লিয়ার, আর জনটা হচ্ছে কি আদেশ। ইকটা স্থানীয়, জনটা হচ্ছে আদেশ। এখানে আদেশের সম্পর্কে, যে আদেশ হবে সেই আদেশের সম্পর্কে কিছু কথা, কিছু নিয়ম বলার চেষ্টা হচ্ছে এই অতিদেশ সূত্রের মাধ্যমে। বোঝা গেল? কি করে বুঝলাম? আমি বারবার বলেছি, বিধিসূত্র হোক, যে সূত্রই হোক, যেটি প্রথমান্ত রূপে নির্দেশ করা হচ্ছে সেইটি বলার চেষ্টা করা হয়েছে। এখানে প্রথমান্ত রূপে আছে কি আদেশ। সেই আদেশটি কেমন হবে? স্থানীর মতো হবে, স্থানীবৎ। বোঝা গেল? আদেশটি কেমন হবে? স্থানীর মতো হবে। কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশনটাই এই সূত্রের মূল বক্তব্য। কন্ডিশনটা কি? অনল বিধৌ। এটাকে ভাঙলে আমরা পরপর বুঝতে পারবো। তাহলে স্থানী বুঝতে পারলাম তো। স্থানী কি না, যার স্থানে কিছু হয়। যেরকম ইকে স্থানে কিছু হয় তাহলে ইক হচ্ছে স্থানী। বোঝা গেছে? আদেশ কি না, যার স্থানে যেটি হয়। তাহলে যেরকম ইকে স্থানে জন হয়েছে, জন হচ্ছে আদেশ। ক্লিয়ার? এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার এখানে বলেছে আদেশটি কেমন হবে না, স্থানীর মতো হবে। তাহলে এখানে আমি উদাহরণের বুঝলে কি বুঝবো? এটা যদি উদাহরণ মনে করি, আদেশটি স্থানীর মতো হবে। আদেশ হচ্ছে জন, জন কেমন হবে না, আদেশের মতো। ক্লিয়ার? এই দুটো প্রথম পদের অর্থ যদি আমরা বলি, আদেশ ও স্থানীবৎ, মানে আদেশটি স্থানীর মতো হবে। আদেশ হচ্ছে যেমন আমরা পড়েছিলাম ইকোজনসী সূত্রে, জনের আদেশ হচ্ছে, তাহলে জনটি স্থানীর মতো হবে, মানে জনটি কিসের মতো হবে? ইকের মতো হবে। কিন্তু কখন এরকম আদেশটি স্থানীর মতো হবে সেই সম্পর্কে একটি বিধান করা হয়েছে, একটি নিয়ম করছে। কি নিয়ম না, অনল বিধৌ। এটাকে ভাঙলে কি কি বেরোবে? বেরোবে দেখো, অনল, আগে বেরোবে অনল, তারপরে বিধি, তারপরে তসমিন। অনল বিধৌ, আগে কি হবে? অনল, আগে হচ্ছে অল। ধরো যেটি অল নয় সেটাকে কি বলবো? হ্যাঁ বলো, ন অল অনল। আগে বোঝা যাচ্ছে নাকি দেখো, ন অল অনল। অল মানে কি বলো? অল মানে, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণকে অল মানে একত্র সমস্ত বলে। বর্ণকে অল বলে। মানে অল মানে কথার অর্থ, তাহলে এক কথায় আমরা কি বলবো? অল মানে হচ্ছে বর্ণ। ক্লিয়ার? অল মানে হচ্ছে কি বর্ণ। যেটি বর্ণ নয় তাকে কি বলবো? অনল। হ্যাঁ কি না? বুঝে গেল? বুঝে গেল? অনল বিধৌ, ন অল অনল। তারপরে হচ্ছে অনল বিধৌ, অনল বিধি, কি হবে? ন অল বিধি, তাকে এক কথায় কি বলবো? অনল বিধি। মানে যেটি বর্ণ নিয়ে বিধান নয়। এবার তারপরে তসমিন, সেটাতে সেরকম অনল বিধির ক্ষেত্রে। তার মানে এটা বোঝার চেষ্টা করতে হবে, যেটি বর্ণবিধি হবে, যেটি বর্ণবিধি হবে সেখানে আদেশটি স্থানীর মতো হবে না। এখন এর অর্থটাকে কি করেছে দেখো। যদি আমরা সিদ্ধান্ত কৌমুদি পড়ছি, তো সিদ্ধান্ত কৌমুদি নিচের দিকে আছে, গেলে স্পষ্ট হবে। লাইনটি কি বলা আছে দেখো, আদেশ স্থানীবৎ স্যাৎ। যেটা আমি বলছিলাম, আদেশটি স্থানীর মতো হবে, এটা একটা কথা। নতু স্থানীয়লাশ্রয় বিধৌ। বুঝা গেছে? নতু স্থানীর অলাশ্রয় বিধৌ,
মানে আদেশটি স্থানীর মতো হবে, কিন্তু সেই আদেশটি স্থানীর অল বা বর্ণকে আশ্রয় করে যদি বিধান হয় তাহলে হবে না। বোঝা গেল কি গেল না? বোঝা গেল? স্যার আরেকবার বলুন। আদেশটি স্থানীর মতো হবে, আদেশটি স্থানীর মতো হবে, কিন্তু সেই স্থানীয়টি কোনো যদি বর্ণকে আশ্রয় করে বিধান হয় তাহলে তার আদেশটি স্থানীর মতো হবে না। বুঝতে পারলে কি বলো? আগে তুমি যদি এই অংশটা বুঝতে পারো তাহলে স্পষ্ট হবে। এই অংশটা কি আদৌ বুঝতে পেরেছো? আমাকে বলো। এটি একটি সূত্র, এটা একটা আশঙ্কা দেখা দিচ্ছে। এই যে অনল বিধৌ, এই অংশটা আগে বুঝতে পেরেছো নাকি দেখো। এই অংশটা বোঝা গেছে আদেশটি স্থানীর মতো হবে, আদেশটি কি স্থানীর মতো হবে। আর অনল বিধৌ কথার অর্থ হচ্ছে এর ভেতরে অনেকগুলো শব্দ আছে। একটি হচ্ছে অনল, আর আছে বিধি। বিধি মানে বিধান, ঠিক আছে, মানে কার্য। এই অনলকে ভাঙলে আমরা কি করে ভাঙলাম? ন অল। ন অল মানে যেটি বর্ণ নয়। তাহলে যেটি বর্ণ নয় সেটি কি বলো? আর সেটি কি? বিধি মানে বিধান বা কাজ। বিধি কথার অর্থ যদি কাজ, কার্যম হয়। তাহলে ন অল, অল মানে যদি আমি বলি বর্ণ, তাহলে ন বর্ণ বিধি। বিধি মানে কাজ, মানে যেটি বর্ণকে নিয়ে কাজ হয় না বা বর্ণের কোনো বিধান না। বিধান কত রকমের হয়, বিধি কত রকমের হয় সেটা বুঝলে হবে। তাহলে বিধি সাধারণত লিখে রাখো আমাদের ব্যাকরণের নিয়মে বর্ণবিধি, তারপরে কি বর্ণের পরের স্টেজে কি থাকে বলো? পদবিধি। এই দুই ধরনেরই বিধান থাকে। আরও এক্সট্রা এগিয়ে গেলে তুমি হয়ে যাবে বাক্যবিধি পাবে। বিধি মানে কাজ। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আমরা বর্ণকে নিয়ে কিছু কাজ করতে পারি, তবে কয়েকটা বর্ণ নিয়ে কয়েকটি পদের কাজ করতে পারি। যেমন বর্ণবিধিকে আমরা কি বলি? সন্ধি হচ্ছে বর্ণবিধি। বোঝা গেল কি গেল না দেখো? সন্ধি হচ্ছে বর্ণবিধি। পদবিধি তাহলে কে হবে? সমাস। ক্লিয়ার? আর বাক্যবিধি অনেকগুলো, সমস্ত পদ বা অনেকগুলো পদ নিয়ে যখন একটা বাক্যের করা হবে তখন বাক্যবিধি হবে। এবার সূত্রটি কি বলছে? যদি কোনো বর্ণবিধি না হয়, ন অল বিধি, ঠিক আছে, ন অল তার সঙ্গে বিধি, তাহলে অল মানে হচ্ছে বর্ণ, বিধি মানে কাজ, মানে বর্ণের যদি কোনো কাজ না হয় তাহলে সেখানে আদেশটি স্থানীর মতো হবেই। তাহলে বর্ণের যদি কাজ না হয়, বর্ণের যদি বিধান না হয়, তাহলে এক কথায় কি বলে? সন্ধির যদি কোনো কাজ না থাকে, বর্ণ সংক্রান্ত যদি কোনো কাজ না হয়, তো এমন কাজ কি হতে পারে? পদবিধি হতে পারে কিংবা বাক্যবিধি হতে পারে। হ্যাঁ কি না? বোঝা গেল? ত্রিনা বোঝা গেল? ত্রিনা, শ্রাবণী, ত্রিনা নেই, স্যার বুঝতে পেরেছি। সুপর্ণা, শিলা বোঝা গেছে? শিলা বোঝা গেছে? অনুশ্রী, মমতা, মৌমিতা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পারছি। মানে কি বলতে চাইছে? যদি বর্ণবিধি হয়, এই বাক্যের সোজা কথায় বললি, যদি বর্ণবিধি হয় তাহলে আদেশটি স্থানীর মতো হবে না। এখানে কি বলেছি? এখানে বলেছি যেটি বর্ণবিধি যদি থাকে, বর্ণবিধি যদি না থাকে তাহলে আদেশটি স্থানীর মতো হবে, তাই তো?
তার মানে কি বলতে চায়, যদি পদবিধি থাকবে কিংবা যদি বাক্যবিধি থাকবে, তাহলে আমরা সেই ক্ষেত্রে আদেশটি স্থানীয় মতো করব। বোঝা গেল? এটা একটু ঘুরে নেগেটিভভাবে বলছি। হ্যাঁ, আমি সরাসরি বলতে পারি রাম এবং শ্যামের মধ্যে বলতে পারি যে রাম, ধরো এই দুজনই আছে, দুজনের মধ্যে একজন যাবে, আমি কিভাবে বলতে পারি রাম যাবে বলতে পারি, কিংবা আমি বলতে পারি কি, আর কিভাবে বলা যায় শ্যামের দিক থেকে যদি বলি, কিন্তু আমার বাক্যের একজনই যাবে অর্থ বোঝাবে। বলো, রাম আছে এবং শ্যাম আছে, আমি বাক্যটিকে কত রকমভাবে প্রয়োগ করতে, একটা করতে পারি রাম যাবে, আবার এটা বলতে পারি শ্যাম যাবে না। বলতে পারি কি পারি না? বোঝা গেল? শ্রাবণী বোঝা গেল? স্যার স্যার সমাসের ক্ষেত্রে কি আদেশ হয়, মানে সন্ধির ক্ষেত্রে তো শুধু আদেশ হয়। আমার বক্তব্যটা আগে শোনো, পরে আমি বলছি। আমি যেটা আগে বলছি সেটা শোনো, তোমার মনে তো খটকা হবেই, বলে কি ব্যাপার, একটু আগেই উল্টো বলছিলেন আবার এখন উল্টো বলছেন। আমি যা বলছি সূত্র অনুযায়ী, সূত্রটা আছে কি, স্থানীয়গত দেশে অনলবিধ, এই সূত্র তো। পানিনি এক জায়গাতে এক বলছেন, আবার এখানে এসে আরেক বলছেন, তাই তো তোমার মনে হচ্ছে। সেটা পরের স্টেপ। আগে তুমি বলো সূত্রের যে পদগুলো আছে সেই পদগুলো যদি আমরা অর্থ বের করি, কারণ এখানে দেখো কোনো অনুবৃত্তিও হচ্ছে না, কোনো অধিকারী হচ্ছে না। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে কি থাকলো, শুধু নিজস্ব অর্থ নিয়েই করতে হবে আমাকে, শুধু কি নিজস্ব অর্থ নিয়েই করতে হবে। সেই নিজস্ব অর্থ ধরলে এখানে তিনটে পদ আছে, একটি স্থানীবৎ, একটা আদেশ আর একটা অনলবিধ। তাহলে আদেশের বিশেষণ হচ্ছে স্থানীবৎ। আদেশটি কেমন হবে? স্থানীর মতো হবে। তারপরে গিয়ে একটি কন্ডিশন জুড়ে দিয়েছি, শুধু আদেশটি কখন স্থানীর মতো হবে, যদি সেটি অলবিধি না হয়। তাহলে অলবিধি না হলে সেটি হবে কি, পদবিধি। তাহলে এই সূত্রের অর্থ আমি যদি ধরি তাহলে কি হবে, আদেশ, দেখো এরকমই অর্থ বেরোচ্ছে, আদেশ কি স্থানীবৎ ভবতি। কোথায়? আদেশ স্থানীবৎ ভবতি অনলবিধৌ বলেছে, মানে পদবিধৌ, এরকম আমরা ধরতে পারি। হ্যাঁ কি না? আদেশটি স্থানীর মতো হবে, বর্ণবিধিতে নয়। তার মানে বর্ণবিধি ব্যতিরিক্ত যে যে বিধান আছে সেই সমস্ত বিধানের ক্ষেত্রে কি হবে, সেই সমস্ত বিধানের ক্ষেত্রে আমরা আদেশটাকে স্থানীর মতো করব। হ্যাঁ কি না? সূত্রের অর্থটা স্পষ্ট? বোঝা গেল? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। এটা বোঝা গেছে? এইবার এইটা তো আমি বলিনি, এটা পানিনি তার একটা সূত্রে বলছে। আর আমরা একটু আগে পর্যন্ত এসে পৌঁছেছি কোথায়, আমাদের ঠিকানা মাথায় রাখবে, ঠিকানা আমরা পরে বলছি। আমরা যে জায়গায় জিনিসপত্র নিয়ে আসি, সুদ যজ উপাস্য, এই রকম বলার পর তিনি এই সূত্রটির অবতারণা করছেন, আদেশ ও স্থানীবদ্ধ। এর অর্থটা কি করেছে স্পষ্ট দেখো, নিজের ভাষাতেও যদি বলো শুদ্ধভাবে বলা আছে, আদেশ ও স্থানীবদ্ধ স্যাৎ, লাইনটা পুরো বোঝা যাচ্ছে? নতু, তাহলে কখন হবে না, না যদি স্থানীয়টি অলাশ্রয় বিধি হয়, মানে অল মানে যদি বর্ণকে আশ্রয় করে যদি সেই সমস্ত বিধান চলতে থাকে, তার মানে বর্ণ বিধানের বেলাতে আদেশটি স্থানীর মতো হবে না। তাই তো? ক্লিয়ার? বোঝা গেল? মানে সন্ধিতে আদেশ, ও সোজা কথায় বললে সন্ধিতে, যেহেতু সন্ধি হচ্ছে বর্ণবিধি, তাই সন্ধিতে আদেশটি স্থানীর মতো হবে না। হ্যাঁ কি না? হ্যাঁ। এটা গোদা বাংলায় বললে সেটাই বোঝায়। তার মানে কি দাঁড়ালো, যেই এই সূত্র তিনি নিয়ে এলেন, এতক্ষণ পর্যন্ত যতগুলো আমরা পড়ছিলাম, কি পড়ছিলাম, স্থানে অন্তরতম, কি স্থানে অন্তরতম, সেখানে কি হচ্ছিল, আদেশটি স্থানীর মতোই হচ্ছিল না, আদেশটি উচ্চারণের স্থান দেখে দেখে যেটি অন্তরতম হবে
তার আমরা আদেশ করছিলাম। যেমন আমরা আদেশ করেছিলাম কি ইকের স্থানে জন হবে, ইকের স্থানে জন হবে। এখন এটা তো হলো কি বর্ণবিধি। যদি এই সূত্র আমি মানতেই হবে। পানিনি বলেছেন, আমার কথা বললে তো হবে না। তিনি বলেছেন ইকের স্থানে জন হবে, এবং এটি কি, ইক হচ্ছে একটি বর্ণ, কয়েকটি বর্ণ, জন হচ্ছে কয়েকটি বর্ণ। তার মানে এগুলো কি বিধানের কথা বলা হচ্ছে? এগুলো সব বর্ণবিধি, হ্যাঁ কি না? এগুলো সব বর্ণবিধি। ইকের স্থানে জন হবে। তাহলে আমরা ইকারের স্থানে জকার করছিলাম, এটা তো বর্ণের বিধান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল? ইকারের স্থানে জকারের বিধান হচ্ছে, মানে বর্ণবিধি হচ্ছে। অথচ পানিনি একেবারে নিষিদ্ধ করে রেখেছেন যে বর্ণের যদি বিধান হয় তাহলে আদেশটি স্থানীর মতো হবে না, আদেশটি স্থানীর মতো হবে না। এটা আদেশ স্থানীর মতো হবে না, মানে আদেশটি স্থানীর মতো হবে না মানে কি? যদি ইকারটাকে আমরা বলেছিলাম তালু আর জকারটাকেও বলেছিলাম তালু, তাহলে এই নিয়ম অনুযায়ী ধরতে গেলে এই দুটোকে আমরা কি, দুটোকে আমরা করতেই পারবো না ইকারের স্থানে জকার, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? হ্যালো? না না না, আসেনি। আমি আমি একটু ক্লাস করছি, পরে আপনার বিকালে কথা বলবো। বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ সেটা বলো। আমি বুঝতে পেরেছো বুঝতে পেরেছো বলে 4 বার বলছি, আর তোমরা 12 জন 13 জন মিলে চুপ করে বসে আছো। এরকম করে ক্লাস হয় না, বলতে হবে, মুখ খুলতে হবে যে হ্যাঁ স্যার বুঝেছি, না স্যার বুঝতে পারিনি। তাহলে বোঝা গেল? তাহলে এই নিয়মটা আমরা যখনই মানতে যাচ্ছি, এই সূত্রটা তিনি তো নিয়ে এলেন, সূত্রটা নিয়ে এসে বলছেন পর, তার মানে তুমি ইকে স্থানে জন করতে পারবে না। কেন না? এটা হচ্ছে বর্ণবিধি। বোঝা গেল? সেই কথাই দেখো এখানে বলার চেষ্টা করেছি। এরকম যদি কেউ ভাবে তাহলে কি আমাদের হবে না? তার নিশ্চয়ই হবে। এখানে দেখো পরের লাইনে এই কথাটিই বলছে, অনেন, যদি আমরা এই নিয়মটিকে মানি, এই সূত্রটিকে ধরি, তাহলে এই সূত্রের দ্বারা ইহ মানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? সু ধ ধ জ উপাস্য, তাই না? যদি এই নিয়ম মানি তাহলে এই যকারস্য স্থানীভদ ভাবেন অস্ত্বমাশ্রিত্য অনচিচ ইতি দ্বিত্ব নিষেধো ন সংখ্য অনলবিধৌ তন্নিষেধাৎ। অনেন ইহ যকারস্য স্থানীবদ ভাবেন অস্ত্বমাশ্রিত্য অনচিচ ইতি দ্বিত্ব নিষেধো ন সংখ্য। এখন এইটা যেই বললাম, বলার সাথে সাথে কি দাঁড়াবে পরিস্থিতি? এই যে জকার, এই জকারটি আদেশ হয়েছিল, কার জায়গায় আদেশ হয়েছিল? এর আগের স্টেপটা মনে রাখার চেষ্টা করো। এর আগের স্টেপে কি ছিল? ধ, তার আগে ছিল কি? ই উপাস্য। যখনই আমি এই সূত্রটি পড়লাম, সূত্রটি জানার সাথে সাথে আমার কি মনে হলো? যে এই ইকারের স্থানে যে জকার হয়েছে, জকারটি হচ্ছে আদেশ, ইকারটি হচ্ছে স্থানীয়। জকারটি হচ্ছে আদেশ, ইকারটি স্থানীয়। অতএব এই সূত্র অনুযায়ী এটা হওয়া উচিত নয়, হবে না, ইকারের স্থানে জকার হবে না, তাই তো? যেহেতু এটি বর্ণবিধি। বোঝা গেল? বোঝা যাচ্ছে?
উদাহরণে সেটা বুঝতে পারছি আমরা, শ্রাবণী বুঝতে পারছি? টুসি বোঝা যাচ্ছে? টুসি, শ্রাবণী, মমতা বোঝা যাচ্ছে? মমতা বোঝা যাচ্ছে? স্যার, হ্যাঁ বলো। স্যার আমি বলছি এই যে সূত্রটা স্থানীয় পদাদেশ, সেই যে সূত্রটা এইখানে কি ইকে স্থানে জন হবে না? আপাতত এটা বর্ণবিধি বলে? আপাতত সেটাই মনে হবে না, সেটাই মনে হবে না, যেহেতু এই সূত্র নিষেধ করছে। আচ্ছা, না আমি কি বলছি, আপাতত এই সূত্র দেখে তো আমার তাই মনে হচ্ছে যে ইকারের স্থানে জকার করাটা আমার ঠিক হয়নি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কি হবে, তুমি মনে করো, একটা সাপোজ একটা মনে করার চেষ্টা করছি, যে সাপোজ তুমি মনে করো ইকারের স্থানে জকার হবে না, কেন না আমি এই সূত্রটি গিয়ে দেখছি, এই সূত্রের দৃষ্টিতে ইকারের স্থানে জকার হওয়া উচিত নয়। তাহলে যদি না হয় তাহলে এখানটা কি থাকবে, এখানে তাহলে ইকারই থাকার কথা। যদি আমি ইকারের স্থানে জকার না করি তাহলে আমার কি থাকার কথা, এই ইকারই থাকার কথা, দীর্ঘ ইকারই থাকার কথা। বোঝা গেছে? যদি ইকারের স্থানে জকার না হয় তাহলে দীর্ঘ ইকারই থেকে যাওয়ার কথা। শ্রাবণী বোঝা গেল? সৌমিতা বোঝা গেছে? স্যার আরেকবার বলুন। আমি বলছি যদি আমি ওই সূত্রটি ধরি, মানে আমার স্থানিবদাদেশ অনলবিত, এই সূত্র অনুযায়ী বলছে যে তুমি বর্ণবিধির বেলাতে আদেশটিকে স্থানীর মতো করতে পারবে না। আমরা আদেশকে স্থানীর মতো করেছি, আদেশকে স্থানীর মতো বলতে ইকারকে জকারের মতো করেছি, কিন্তু এই সূত্র বলে এটা যেহেতু বর্ণবিধি তাই তাহলে তুমি এরকম করতে পারবে না। ক্লিয়ার? তাহলে আচ্ছা ঠিক আছে, করবো না, আমাকে সূত্র নিষেধ করছে, তাহলে আমার কি জকার হলো না, মানে ইকোজনচি সূত্র লাগলো না। তাহলে যদি না লাগে তাহলে আমার কি রয়ে গেল, সুদ ই উপাস্য এরকমই রয়ে গেল, সুদ ই উপাস্য এরকমই রয়ে গেল না। যদি বলে এখানে ইকোজনচি সূত্র লাগবে না তাহলে কি থাকবে, আমার যেমন ছিল সুধি উপাস্য, সেই সুধি সেরকমই রয়ে যাবে, উপাস্য রয়ে যাবে। কেন বলছে ইকোজনচি সূত্র, এই সূত্র অন্তত যদি আমরা মানি, এবং মানতে হবে, পাণিনি তিনি বলেছেন, তাহলে এই সূত্র অনুযায়ী এখানে ইকারটি জকার হবে না। যদি না হয় তাহলে এরকমই রয়ে যাবে, সুধি উপাস্য এরকম রয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ। এইবার দেখো মজার খেলটা এরপরে শুরু হবে। যখন আমি এরকম ভাবছি তার মানে আমার ইকোজনচি, সাপোজ ইকোজনচি সূত্র লাগছে না এই সূত্র অনুযায়ী, তাহলে আমি থাকলো সুধি ই। এইবার আমার কি সূত্র নিয়ে আসছি, আমি পড়েছি কি অনচিচ সূত্র পড়েছি। সেই অনচিচ সূত্র কি বলেছিল, এখানে আরেকবার খুলে দিচ্ছি সেই অনচিচ সূত্রটা দেখো। অনচিচ সূত্র বলেছিল, তার অর্থটা কি, অচের পরে ছিল না জ্বরের দ্বিত্ব হবে পরে যদি অচ না থাকে, বলেছিলাম না, অচের পরে জ্বর দ্বিত্ব হবে যদি পরে অচ না থাকে। অচ না থাকার অর্থ কি করেছিলাম, যদি হল পরে থাকে। বোঝা গেল? এটাই তো অনচিচ সূত্র বলেছিল, অচের পরের জ্বরের দ্বিত্ব হবে পরে যদি অচ না থাকে, মানে কি, যদি হল থাকে। ক্লিয়ার? এখন সেই সূত্র এসে যদি এখানে হাজির হয়, সে এসে কি দেখছে দেখো, সু ধ, এবার এখানে আছে ই, আর পাশে উপাস্য। তাহলে অচের পরে অনচিচ সূত্র অনুযায়ী অচ পেয়েছি, অচের পরে ধকার জ্বর আছে, তাহলে এর কি হবে, দ্বিত্ব হবে। কিন্তু পরে কি বলেছিল, অচ যদি না থাকে, এখানে দেখো অচ রয়ে যাচ্ছে, হ্যাঁ কি না, বোঝা গেল? অচ রয়ে যাচ্ছে, তাহলে কি হবে না, অনচিচ সূত্র অনুযায়ী কি, অনচিচ সূত্র অনুযায়ী জ্বরের মানে এই ধকারের দ্বিত্ব হবে না। হ্যাঁ।
হ্যাঁ কি না? কারণ এই সূত্র বলেছিল অচের পরে জ্বর থাকবে, জ্বরের পরে যদি হল থাকে, মানে অজ যদি না থাকে, তার মানে হল যদি থাকে তাহলে দিতে হবে। এখানে অচও আছে, ধকার জ্বরও আছে, কিন্তু ইকারটি অচ পড়ছে, হল নয়, তাহলে দিতেও হবে না। বোঝা গেল? এই এখন দেখো, তুমি যখন একটা সূত্র পড়ছো তখন অন্যান্য সূত্রগুলো আছে, সেও কিন্তু আসবে। তুমি এরকম বলতে পারো না যে এই জায়গায় এ আসবে না। আমার কথা বোঝা যাচ্ছে? আমি কোনো ব্যক্তির আশাকে আটকাতে পারবো না যদি সেই ব্যক্তির আসতে গিয়ে যা যা কন্ডিশন দরকার সেই সমস্ত কন্ডিশন তার মধ্যে থাকে। বুঝে গেছে? যেমন আদেশ ও স্থানীবদ ভবতি, এখানে আদেশও আছে স্থানীয় আছে। ইকার হচ্ছে স্থানীয়, জকার হচ্ছে আদেশ, তাহলে এই সূত্র আসবেই। আসবেই কি আসবেই না? এবং বলেছে যেখানে কি, যেখানে আমরা বর্ণবিধি হবে সেখানে আদেশকে স্থানীয় মতো করতেই পারবো না। তো সে এসে এখানে একটু নির্দেশ করবে যে দেখো এখানে আদেশ এবং স্থানীয় নিয়ে তোমরা আলোচনা করছো, কিন্তু আমি নিয়ম করে রেখেছি, আমি বলছি যেহেতু এখানে বর্ণবিধান তোমরা করছো, আমার নিয়ম অনুযায়ী এখানে বর্ণবিধান করা যাবে না। তোমার প্রশ্ন হতে পারে তুমি কে? তুমি আমি আর কেউ নয়, স্থানীয় পদার্থ সনলবিদ কে? পাণিনি নিজেই বলছেন। ঠিক আছে, তার মানে এখানে কি হলো, পাণিনি এক জায়গাতে বলছেন যে আদেশটি স্থানীর মতো হবে যদি পদবিধি হয়, তাহলে বর্ণবিধিতে প্রশ্ন জাগবেই, ইকে স্থানে জন, এগুলো তো বর্ণবিধি, তাহলে এই সমস্ত বিধানগুলো হবে কি হবে না। দুজন ব্যক্তি যদি বলতো তাহলে বোঝা যেত যে একজন ঠিক বলছে আরেকজন ভুল বলছে। স্পষ্ট বোঝা যাচ্ছে? আশঙ্কাটা বোঝা যাচ্ছে? যেই আমি এই সূত্রটিকে এইভাবে ধরবো, যেই আমি এই সূত্রটিকে এইভাবে ধরবো, সেই আমার আটকে যাবে কি, ইকোজনচি সূত্রও আটকে যাচ্ছে আর অনচিচ সূত্রও আটকে যাচ্ছে। লাগছে না? দুটোই যেহেতু বর্ণবিধির বেলাতে, আর এ অজ হল পাচ্ছে না বলে লাগছে না, এখানে ইকার অজ হয়ে যাচ্ছে, ইকার অজ হয়ে যাচ্ছে, এর কন্ডিশনে ম্যাচ হচ্ছে না, তাই অনচিচ সূত্রও লাগছে না, ইকোজনচি সূত্রও লাগছে না। সেইটি এইখানে লাইনে বলার চেষ্টা করেছে। আসলে আমাদের পাঠ্য কি? আমাদের পাঠ্য হচ্ছে মূল অংশ পড়া প্লাস সিদ্ধান্ত কৌমুদীর যে অর্থ সেটা পড়া এবং তাতে উদাহরণ অনুযায়ী দেখা। তাহলে সেই রকম পড়তে পড়তে আমরা এই লাইনে আজকে পড়েছি অনেন ইহ জকারস্য স্থানীয়বদ ভাবেন অস্ত্বমাশ্রিত্য। তাহলে জকারের যখন আমি স্থানীয়বদ ভাব ধরলে তাহলে জকারটাও অচ হয়ে যাচ্ছে, সেই জকারটি অজ হয়ে যাওয়ায় অনচিচ সূত্র অনুযায়ী এর দ্বিত্ব নিষেধও ন সংখ্য, এইভাবে কিন্তু আমরা ভাবতে পারি না। এটা যে আশঙ্কা করছি, এই আশঙ্কা করাটা আমাদের ঠিক নয়। কে বলছেন? সিদ্ধান্ত কৌমুদীকার বলছে। কিন্তু আশঙ্কাটা বোঝা গেছে? আরে আশঙ্কাটা বোঝা যাচ্ছে? কি আশঙ্কা হচ্ছে না, যেহেতু ইকারের স্থানে জকার হচ্ছে, তাহলে ইকারের স্থানে জকার হলে ইকারের যে ধর্ম, ইকার একটি কি অজ, যেমন ইকার একটি আমরা একটু আগেই বলছিলাম কি আছে, ইকার আমরা একটা উচ্চারণের স্থান অনুযায়ী তালু তালু বলছিলাম, প্লাস ইকার হচ্ছে অজ, আর জনের জকারও হচ্ছে কি, জকার হচ্ছে হল, আর তারও উচ্চারণ স্থান হচ্ছে তালু। বোঝা যাচ্ছে কি আগে যাচ্ছে না বলো? ইকার ছিল, তাহলে ইকারের উচ্চারণ স্থান তালু, জকারের উচ্চারণ স্থান তালু, ইকার হচ্ছে অজ, জকার হচ্ছে হল। যখনই আমি বলবো ইকারের স্থানে জকার হচ্ছে এবং এই দুটো বর্ণ কি সমান আছে, সমান বর্ণ সবর্ণ হয়েছে বলেই তো উচ্চারণের স্থান অনুযায়ী সবর্ণ হয়েছে বলেই তো ইকারের স্থানে জকার আসছে। তো এই রকম ভাবনা একজন ভাবছে, আরেকজন ভাবছে না এ হচ্ছে অজ, তাহলে অজ বর্ণের জায়গায় হল বর্ণ হচ্ছে, তার মানে হল বর্ণটিও অজ বর্ণের মতো হবে। এরকম কেউ ভাবতে পারে? ভাবতে পারে কি পারে না?
হ্যাঁ স্যার পারে। ভাবতে পারে, কেন সেইটাই এই কথা, সেই লাইনটি এখানে বলছে অনেন। এই সূত্র অনুযায়ী যদি ধরি যে এটা হচ্ছে স্থানী, স্থানীর মতো আদেশ হবে, তাহলে স্থানী যদি অচ হয়, আদেশও তাহলে হল হলেও সেটাকে অচের মতো বুঝবো। অনেন ইহ যকারস্য স্থানীবোধ ভাবেন অস্ত্বমাশ্রিত্য অনচিচ ইতি দ্বিত্ব নিষেধ ন সংখ্য। দ্বিত্ব নিষেধ আশঙ্কা করা যাবে না। দ্বিত্ব নিষেধ কিভাবে হবে? যে তুমি যদি এটাকে অজ মনে করো তাহলেই দ্বিত্ব নিষেধ হয়ে যাবে। বলছে এইরকম আশঙ্কা করা উচিত নয়। কেন উচিত নয়? না এখানে বলেছে অনল বিধ ইতি তন্নিষেধাৎ, যে অলবিধির বেলাতে, অলবিধির বেলাতে তুমি এরকম ভাবতে পারবে না অজটা হল মানে হলটাও অজ হয়ে যাবে, এরকম তুমি ভাবতে পারবে না। বোঝা গেল? বোঝা গেল কি গেল না? আদেশটি স্থানীর মতো হবে কোথায়? অনলবিধ। অনলবিধ যেটি বর্ণবিধি হবে, সে মানে পদবিধি হবে। পদবিধির বেলাতে আদেশটিকে আমি স্থানীর মতো ভাবতে পারি, কিন্তু বর্ণবিধির বেলাতে আদেশটিকে স্থানীর মতো ভাবা যাবে না। তাহলে আমার এটা বর্ণবিধি হচ্ছে। তাই বর্ণবিধি হওয়ায় ইকারটি অজ আছে, সেই রকম ইকের স্থানে যে জকার হচ্ছে তাকে আমি অজ ভাববো না। না ভেবে কি ভাববো? হলই আছে, হলই ভাববো। আর হল ভাবলে আমার কোনো আপত্তি নেই, হল ভাবলেই সুবিধে, অনচিচ সূত্র লেগে যাবে। আর অনচিচ সূত্র পেলেই আমি হল পেয়ে গেলেই পরেরটিকে ডাবল ধ করে দেব। বোঝা গেল? বোঝা গেল কি গেল না? আরেকবার বলবো। শ্রাবণী বোঝা গেল? বুঝতে পেরেছি। হ্যাঁ, সূত্রীপাস্যর ডবল ধ হবে, কিন্তু আরেকবার এসে এই বিচার করে দিল এই সূত্রটি নিয়ে। এই সূত্রটা আছে, কেউ ভাবতে পারে, ভাবনাটা তার আগে ভাবো। ভাবনাটা কি? ভাবনাটা বলছে ইকারের স্থানে জকার হচ্ছে, কেউ ভাবছে তাহলে ইকার, ইকার হচ্ছে অজ, তাহলে ইকারের স্থানে জকার হচ্ছে মানে সে ভাবছে জকারটিও অজ হয়ে যাক। কেন না? সমান বর্ণ হলে তবে না স্থানী হয়, স্থানী এবং স্থানীর জায়গায় আদেশ হয়। একটা বর্ণের স্থানে আরেকটা বর্ণ হচ্ছে, তার মানে ধরো রাম কাজ করছিল, শ্যামকে এসে নিয়োগ করা হলো। শ্যাম যদি রামের মতো কাজ না করতে হয় তাহলে তাকে কি নিয়োগ করা হবে? হবে না। সেম জিনিস, কিন্তু রাম আলাদা, শ্যাম আলাদা। এখানেও সেম জিনিস। ইকার হচ্ছে অচ স্বরবর্ণ, জকার হচ্ছে এমনিভাবে কি, জকার হচ্ছে হল। তাহলে একটি অজ বর্ণের স্থানে একটি হল বর্ণ হচ্ছে। তো এই পরিস্থিতিতে আমরা মনে করতে পারি যে এর মধ্যে যে ধর্ম ছিল, এর মধ্যে কি ছিল? অজ, অজ ধর্ম ছিল, মানে এই স্বরবর্ণ। জকারটি হল হলেও কেউ ভাবতে পারে যেহেতু এই বর্ণের স্থানে এই বর্ণ হচ্ছে, সেহেতু এই বর্ণটিও অজ। এরকম যদি কারো ভাবনা হয় তাহলে কি হয়ে যাবে? তাহলে আমরা আর ওই জকারটাকে হল ধরেই অনচিচ সূত্র লাগবে না। অনচিচ সূত্র না লেগে তাহলে দ্বিত্ব হবে না। এই যে আশঙ্কা, এই আশঙ্কাটা করা ঠিক নয়। কেন ঠিক নয়? না এই যে তুমি একটা অজ বর্ণের স্থানে একটা হল বর্ণ হলো বলে অজ বর্ণের সমস্ত ধর্ম হল বর্ণের মধ্যে চলে আসবে, এই ভাবনাটা কোথায় চলে না? অলবিধিতে চলে না। বোঝা গেছে? এটা অলবিধি হচ্ছে, ইকারের স্থানে জকার মানে একটা বর্ণের স্থানে একটা বর্ণ আসছে, তাই এর যা ধর্ম এর মধ্যে আসবে না। তাহলে আসে কোথায় না? যদি পদবিধি হয় তখন হয়। বোঝা যাচ্ছে? পদবিধির বেলাতে এই পদের যে অর্থ তার জায়গায় অন্য আরেকটি পদ এলে তারও অর্থ তার মধ্যে আসবে।
বোঝা যাচ্ছে? বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাকিরা বুঝতে পেরেছো? অনুশ্রী বোঝা গেল? শিলা, শ্রাবণী বোঝা যাচ্ছে? সুপর্ণা, টুসি, হ্যাঁ স্যার বোঝা গেছে। মৌমিতা বোঝা গেছে? হ্যাঁ স্যার একটু একটু বুঝতে পারছি। আবার একটু একটু কেন? একটু একটুর কথা নয়, এই সূত্রটা তাহলে তুমি বুঝতেই পারছো না। এই সূত্রটি বলছে আদেশ। আদেশ কাকে বলে আর স্থানী কাকে বলে, মানে সাপোজ স্থানী আছে মানে যে বর্ণটি আছে বা যে জিনিসটি আছে, যার স্থান আছে তাকে স্থানী বলে, তার জায়গায় আদেশ হলো। এখন এই স্থানী দুটো জিনিস স্থানী হতে পারে, একটি কোনো বর্ণ স্থানী হতে পারে, ভালো করে বোঝো, স্থানী কোনো একটি বর্ণ হতে পারে কিংবা একটি পদও হতে পারে। আদেশ কি হতে পারে? একটা বর্ণের স্থানে আরেকটা বর্ণের আদেশ হতে পারে, আর একটা পদের স্থানে আরেকটা পদের আদেশ হতে পারে। ক্লিয়ার? এই সূত্র বলছে আদেশটি মানে সে বর্ণ কিংবা পদ, আদেশটি স্থানীর মতো হবে, তাহলে স্থানী হচ্ছে বর্ণ, তাহলে বর্ণের মতো হবে, বর্ণটি বর্ণের মতো হবে বা পদটি পদের মতো হবে। এই পর্যন্ত বোঝা ছিল, কিন্তু এখানে লাস্টে এসে বলেছে এই যে স্থানের মতো আদেশ হবে, এটা কার ক্ষেত্রে? যদি অলবিধি না হয়, তাহলে অলবিধি, তাহলে অলবিধি হলে মানে বর্ণবিধি হলে আদেশটি স্থানীর মতো হবে না, আর যদি পদবিধি হয় তাহলে আদেশটি স্থানীর মতো হবে। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেছে? এইটুকুনি এই সূত্র বলেছে, আদেশটি স্থানীর মতো হবে কখন? যদি সেখানে বর্ণবিধি না হয়, তাহলে বর্ণবিধি না হলে আমরা একে বলবো কি? পদবিধি। সেই জন্যই বলছি পদবিধিতে আদেশটি স্থানীর মতো হবে, কিন্তু বর্ণবিধিতে আদেশটি স্থানীর মতো হবে না। তাহলে আমরা কি করেছি? ইকে স্থানে জকার করেছি। এটি কি বিধি? এটা বর্ণবিধি। বর্ণবিধি। তাহলে আদেশটি স্থানীর মতো হবে না। আদেশটি স্থানীর মতো হবে না মানে আদেশটি কি ছিল? আদেশটি হচ্ছিল অজ, ইকার অজ। তাহলে আদেশটি স্থানীর মতো হবে না, আর জকারটি হল। তাহলে এই হল তার মানে কি বলতে যায়? হলটি অচের মতো হবে না, হলটি অচের মতো হবে না মানে এই হল বর্ণকে আমি কি বলতে পারবো না? অজ বর্ণ বলতে পারবো না। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ কি না? বলছে আদেশটি স্থানীর মতো হ্যাঁ হবে, কিন্তু কখন? যদি বর্ণবিধি না হয়, তার মানে পদবিধিতে হবে। এইখানে আমাদের বর্ণের বিধান চলছে, তাহলে এই সূত্র এখানে কাজেই লাগবে না, কারণ এখানে আমাদের বর্ণের বিধান হচ্ছে। তুমি ভাবতে পারবে না যে কেন সে এরকম ভাবছে, না এরকম যখনই সে ভাবতে শুরু করবে যে ইকারের স্থানে জকার এসছে, ইকার যেহেতু অজ বা স্বরবর্ণ ছিল, তার জায়গায় যেহেতু ব্যঞ্জন বর্ণ এসছে, তাহলে আমি এটাকেও স্বরবর্ণ ভাবি। কেউ ভাবতে পারে, কারো ভাবনা হতে পারে। বলছে না না না, এখানে তো নিষেধ করা আছে। কি নিষেধ করা হচ্ছে? এটা বর্ণবিধি, বর্ণের বিধির বেলাতে তুমি এরকম ভাবতে পারো না। সে কেন এরকম ভাবছে? না যেই তার ভাবনাটা সঠিক হবে সেই আমাদের অনচি চ সূত্র আর লাগবে না। কেন লাগবে না? না আমাদের উদাহরণে কি আছে? উদাহরণে সু, ধ, হ্যাঁ, জ উপাস্য ছিল। আমি যদি এই জকারটাকে অজ রূপে ভাবতে শুরু করি তাহলে অনচিচ সূত্র লাগবে না, কারণ অনচিচ বলে কি? যে স্বরবর্ণের পর যদি জ্বর থাকে, পরে যদি হল থাকে। এ তো বলছে না এটা অজ, এই জন্য এই ভাবনাটাই ঠিক নয়। কেন না? এই ভাবনাটা যেহেতু বর্ণবিধি হচ্ছে, বর্ণবিধিতে স্থানীর ধর্ম যা ধর্ম, তবে স্থানীয় হচ্ছে অজ, অচের ধর্ম আদেশে আসবে না। অতএব এখানে হল বর্ণই একে মনে করব, একে অজবর্ণ মনে করব না। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ এইটাই হচ্ছে ব্যাপার। তাহলে এর সূত্র আসুক
আর থাকুক, আমাকে শুধু দেখতে হবে। তাহলে এই সূত্র কাজে কোথায় লাগবে? কাজে অন্য জায়গাতে লাগবে, যেখানে বর্ণবিধান হবে সেখানে লাগবে। বুঝা যাচ্ছে? যেখানে বর্ণবিধান হবে সেখানে লাগবে, যেখানে পদবিধান হবে, যেখানে পদবিধান হবে সেখানে লাগবে। অনেক জায়গায় আছে, যেরকম ধরো অস্তের ভূ বলে একটি সূত্র আছে, ঠিক আছে? অস্তের ভূ মানে অস ধাতু আছে, ঠিক আছে? অস ধাতুর এই অস্তের ভূ সূত্র অনুযায়ী অস ধাতুরও ভূ আদেশ হয়, ঠিক আছে? তাহলে একটা পুরো অস ধাতু, অনেকগুলো আছে, এখানে বর্ণের বিধান হচ্ছে না, তার জায়গায় একটি ভূ ধাতুর প্রয়োগ আসছে। এরকম অনেক, একটা পুরো পদের জায়গায় আর একটা পদ আসে, সেই ক্ষেত্রে এই সূত্র লাগবে, এখানে লাগবে না, এখানে বর্ণবিধি চলছে। তাই অযথা কষ্ট কল্পনা করে ভেবে স্থানীবদাদেশ অনলবিধ সূত্র নিয়ে এসে বাকি সূত্রের প্রস্তাবকে ডিস্টার্ব করা যাবে না। তাহলে এটি এলো, একটা প্রসঙ্গ এসেছিল, তোমার আমার মনে এই ভাবনাটা আসতে পারে, সেই ভাবনাটাই তিনি তুলে ধরেছিলেন আদেশ স্থানীবদ স্থানীবদাদেশ অনলবিধ এই অতিদেশ সূত্রের দ্বারা। অতিদেশ কীরকম বোঝা গেল তো? অতিদেশ মানে একটা নিয়ম আমরা পড়েছি, আদেশটি স্থানীর মতো হবে, সেই নিয়মটাকে আবার একটু আরও মডিফাই করে আরও ভালো করে বলতে গিয়ে বলে দিলেন, একটা নিয়ম করে দিলেন, আদেশটি স্থানীর মতো হয় কেবলমাত্র পদবিধিতেই। এই জন্য এই সূত্রকে আমরা অতিদেশ সূত্র বলছি। ক্লিয়ার? লাইনটা পুরো বোঝা গেল? তাহলে আমাদের আজকের স্থানীবদাদেশ অনলবিধ, তাহলে আমাদের সেই স্টেপটাই রয়ে গেল, সু ধ ধ জ উপাস্য। ক্লিয়ার? তো তোমাদের মনে হতে পারে স্যার তাহলে এই সূত্র পড়ে কি লাভ? এই সূত্র তোমার এইখানে যে আশঙ্কা তৈরি হচ্ছিল, আশঙ্কাটা কি? এই জকারকে কেউ স্বরবর্ণ ভাবছিল, অজ মানে কি স্বরবর্ণ ভাবতে যাচ্ছিল, যদি স্বরবর্ণ ভাবতে যায় তাহলে ধকার একটা আমাদের কি হয়ে যাবে? নিষিদ্ধ হয়ে যাবে, তাহলে আমরা আমাদের রূপের দিকে এগোতে পারবো না, নির্দিষ্ট যে রূপ, হ্যাঁ, সেটা হতো না। তো সেই আশঙ্কাকে দূর করার জন্য তিনি এই সূত্রটি নিয়ে এসছেন, নিয়ে এসে প্রসঙ্গ উত্থাপন করে নিজেই আবার পরিত্যাগ করে বলছেন যে এই সূত্রের এখানে প্রয়োজনীয়তা নেই, কারণ এই সূত্রটি এখানে পদবিধি হচ্ছে না, পদবিধির বেলাতে এই সূত্রটি লাগবে, আমাদের যেহেতু বর্ণবিধান চলছে তাই আমাদের লাগবে না। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। এইবার আমাদের দেখো এগুলো আসবে একটা, এগুলো যারা প্রশ্ন করছে তাদেরকে বলা হয় পূর্বপক্ষ, ঠিক আছে? পূর্বপক্ষ, পূর্বপক্ষ হচ্ছে তোমার মনের প্রশ্ন, যা যা জাগে শিক্ষার্থীর মনের প্রশ্ন, পূর্বপক্ষ হিসাবে কবি মানে লেখক নিজেই উত্থাপন করছেন, আর উত্তরপক্ষ হচ্ছে সিদ্ধান্ত পক্ষ। আগেকার দিনে আমাদের এইভাবে আলোচনা হতো, বোঝা যাচ্ছে? বা কোর্টে এরকম দেখবে লড়াই হয়, একটাই উকিল, সে একটা নিজেই প্রশ্ন উত্থাপন করে আবার নিজেই উত্তর দিতে থাকে। সিদ্ধান্ত পক্ষ হচ্ছে এখানে কি অনচি সূত্র দিয়ে জকার হবে, কিন্তু তার মাঝে একটা প্রশ্ন জেগেছিল, কি প্রশ্ন আমাদের মনে জাগতে পারে, আমাদের মনের প্রশ্ন তিনি এই সূত্রের মাধ্যমে বলার চেষ্টা করেছেন। এটা একটা প্রশ্ন, প্রশ্নের দূর হয়ে গেল, তিনি উত্তর দিয়ে দিলেন। আবার একটা প্রশ্ন জাগছে, দেখো, বলে আরেকটি সূত্র করছে, বলছে আচ্ছা ঠিক আছে, ওটা নালে অজ তুমি আমাকে করতে দিলে না, আমি আর একটা সূত্র বলছি, পানিনি আরও একটা সূত্র বলছি। এখানে দেখো কেউ কিন্তু নিজের মন গড়া কথা বলছে না, পানিনিরই একটা সূত্রকে নিয়ে এসে আর একটা সূত্রের এগেনস্টে খাড়া করার চেষ্টা করছে, বুঝে গেল? এবং সেটা বলছে আর একটা সূত্র আছে অচপরস্মিন পূর্ববিধৌ, এই সূত্রটা একটু জটিল আছে, তো সে কারণে আমরা এটা নেক্সট দিন